প্রণয়ের চিরন্তন বাঁধন। লেখনীতে বন্যা শিকদার। পর্ব 6। হুট করে ফারিহা কারো দিকে না তাকিয়ে অভ্র গালে চুম্বন কাটল। পরক্ষণেই নিজের অবস্থান বুঝে লজ্জায় মাথা নিচু করে নিল। অভ্র আর এক মুহূর্তও দাঁড়াল না, সকলের সামনেই ফারিহা কে পাজা কোলে তুলে নিল। ভয়ে ফারিহা অভ্র শার্ট খামচে ধরল। তার আঙুলগুলো কাঁপছে, চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। ফায়াজ তখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল, যেন এতক্ষণ ঘটে যাওয়া সবকিছু এখনো মাথায় ঢুকছে না। রিয়াদ এসে তার কাঁধে ধাক্কা দিয়ে বলল, এই শালা, চল। দাঁড়িয়ে আছিস কেন? ফায়াজ যেন হুঁশে ফিরল। দ্রুত এগিয়ে গিয়ে মায়া দিকে তাকালো। মেয়েটা এখনো দুর্বল, ক্লান্ত, ভীত। সে আর দেরি না করে মায়া পাশে গিয়ে বসে পড়ল। অভ্র ফারিহা কে সাবধানে গাড়িতে বসিয়ে দিল। কিন্তু ফারিহা তার হাত ছাড়ল না। অভ্রও কিছু বলল না, বরং তার পাশে গিয়েই বসল। রিয়াদ ড্রাইভিং সিটে উঠে গাড়ি স্টার্ট দিল। গাড়ি চলতে শুরু করতেই অভ্র হঠাৎ ফারিহা দিকে তাকিয়ে কঠোর গলায় বলে উঠল, এভাবে বালির মধ্যে গিয়ে কে বসে, শুনি? একটুও সেন্স নেই তোর? আর ওদের দিকে যে দৌড়ে যাচ্ছিলি, যদি কিছু হয়ে যেত তখন? ফারিহা এক গাল হাসল। কিছুই হতো না, কারণ আমার দুইটা ভাই আছে আর তুমি আছো না। অভ্র ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠল। সে কিছু না বলে ফারিহা কে আরও শক্ত করে নিজের বুকে টেনে নিল। ফারিহাও আর সরল না, যেন এই বুকের ভেতরেই তার সব নিরাপত্তা, সব শান্তি। কিছুক্ষণের মধ্যেই তারা রিসোর্টে ফিরে এল। গাড়ি থামতেই সবাই ছুটে এলো। মায়া জ্ঞান ফিরেছে দেখে মাইশা দ্রুত এগিয়ে এসে তাকে ধরে নিয়ে গেল রুমে। ঠিক তখনই উদ্গ্রীব কণ্ঠে ফারিহার বাবা ফরিদ শিকদার বলে উঠলেন, মা, তুই কোথায় গিয়েছিলি? এভাবে কেউ না বলে চলে যায় নাকি? আমরা কত চিন্তা করেছি জানিস? ফারিহা কিছু বলার আগেই অভ্র সামনে এগিয়ে এসে শান্ত কণ্ঠে আওড়ায়, ওরা রাস্তা ভুল করে একটু দূরে চলে গিয়েছিল। আর এই টপিক নিয়ে আর কথা না বাড়ালেই ভালো। ফরিন আর মায়া দুজনেই সেফ আছে, এটাই বড় কথা। সবাই চুপ হয়ে গেল। অভ্র এবার নিজের বাবার দিকে তাকালো। ইমরান সিকদারও স্থির দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছিলেন, চোখে যেন অনেক না বলা প্রশ্ন। অভ্র আবার বলতে লাগল, আব্বু, তোমরা বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়ো। আমরা 5 জন পড়ে আসছি। ওদের রেডি হতে একটু টাইম লাগবে। ইমরান শিকদার ধীরে মাথা নাড়লেন। তারপর সবাই নিজেদের রুমে চলে গেল লাগেজ আর জিনিসপত্র গুছিয়ে আনতে। হঠাৎ ফায়াজ ধীর পায়ে এগিয়ে গিয়ে কেয়া সামনে দাঁড়ালো। তার চোখ দুটো এতটাই কঠিন যে কেয়া বুক কেঁপে উঠল। সে শুকনো ঢোক গিলে আমতা আমতা করে বলল, কিছু বলবে ফায়াজ? ফায়াজ ভ্রু কুঁচকে তাকালো। তারপর ঠান্ডা কণ্ঠে প্রতিধ্বনিত হল, তোর লজ্জা হয় না? তোকে কতবার বলেছি আমি তোর বড়, আমাকে ভাই বলে ডাকবি, আর তুই নাম ধরে ডাকিস? মাত্র কয়েক বছরের বড় তো। ফায়াজ এক পা এগিয়ে এল। সো আট, মিনিমাম 5 বছর। বাই দা ওয়ে, বনুকে কি বলেছিস? কেয়া ভড়কে গেল। কোথায়? কি বলছো? ফায়াজ এবার দাঁত চেপে বলতে লাগল, তুই ওকে বলেছিস ও আমার বোন নয়? কেয়া কপাল কুঁচকে তাড়াহুড়ো করল, না না, আমি সত্যি বলিনি ফারিহা তোমার আপন বোন নয়, এমনকি ও এই বাড়ির। বাকিটা শেষ হওয়ার আগেই ফায়াজ এক ঝটকায় তার গলা চেপে ধরল। কেয়া চোখ বিস্ফোরিত হয়ে উঠল। দুহাতে ফায়াজে হাত সরানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। শ্বাস আটকে আসছে তার। ফায়াজে চোখে তখন দাউদাউ আগুন। সে ঝুঁকে গিয়ে গর্জে উঠল, আজ যে ওয়ার্ড ইউজ করলি, নেক্সট টাইম যদি শুনি তাহলে তোর গলার রগ আমি টেনে ছিঁড়ে ফেলব। কেয়া কাঁপতে লাগল। ফায়াজ দাঁত চেপে আরো বলল, আর শোন, ফারিহা শুধু আমার বোন। ইরহাম ফায়াজ শিকদারের নিজের বোন, মাইন্ড ইট। কেয়া ভয় মাথা নাড়ল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ঠিক তখনই পেছনে থেকে ফারিহা কণ্ঠ ভেসে এলো, ভাইয়া, কি করছো তুমি? মুহূর্তেই ফায়াজ হাত ছেড়ে দিল। কেয়া হাঁপাতে হাঁপাতে পিছিয়ে গেল, নিজের গলা চেপে ধরে কাশতে লাগল।
ফায়াজ সেকেন্ডের মধ্যেই নিজের মুখের রাগ মুছে স্বাভাবিক হয়ে গেল, যেন কিছুই হয়নি। সে ঘুরে ফারিহা দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, না না, কিছু হয়নি বনু। রুমে চল, ফ্রেশ হয়ে খাবার খেয়ে বের হতে হবে। ফারিহা সন্দেহভরা চোখে একবার কেয়া দিকে, একবার ফায়াজে দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। অতঃপর ফারিহা কেয়া দিকে তাকিয়ে ভেংচি কাটল। তারপর কোমরে হাত রেখে গর্বভরা কণ্ঠে প্রতিধ্বনিত হল, বলছিলে না অভ্র ভাই নাকি আমাকে ভালোবাসে না? সব মিথ্যে। অভ্র ভাইও আমাকে ভালোবাসে, বুঝেছ? কয়েকদিন পর আমি হব মিসেস ইফরান অভ্র শিকদার। যদি আবার আমাদের মাঝে আসার চেষ্টা করো, তাহলে দাঁত ভেঙে হাতে ধরিয়ে দেবহু। এই বলে ফারিহা গটগট করে চলে গেল। কেয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁসতে লাগল। চোখে মুখে অপমান আর জ্বালা স্পষ্ট। রাত প্রায় 8টার দিকে অভ্র, ফারিহা, ফায়াজ, মায়া আর রিয়াদ রিসোর্ট থেকে বের হওয়ার প্রস্তুতি নিল। রিয়াদ আর ফায়াজ মিলে সব লাগেজ গাড়িতে তুলে দিল। তারপর সবাই যার যার মতো গিয়ে গাড়িতে বসল। রিয়াদ ড্রাইভিং সিটে বসে পেছনে তাকিয়ে অবাক। তার পাশে কেউ নেই। সে ঘাড় ঘুরিয়ে বিরক্ত স্বরে বলল, এই তোরা দুজনই পেছনে কেন বসলি? একজন এসে আমার পাশে বসো। অভ্র যেন শুনতাই পেল না। সে ফারিহা কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে ফেলল। ফারিহা ঠোঁট চেপে হাসল। ফায়াজ ঠান্ডা গলায় বলতে লাগল, আসবো মানে? কোনো আসা যাওয়া নাই। তাড়াতাড়ি গাড়ি স্টার্ট দে, অনেক দূর যেতে হবে। রিয়াদ মুখ বাঁকিয়ে ফেলল, আমি গাড়ি চালাবো না যদি পাশে কেউ না বসে। আমি কি ড্রাইভার নাকি তোদের? অভ্র চোখ বন্ধ রেখেই বলল, এই স্যাটা, মুখ বন্ধ করে গাড়ি চালা। অতঃপর বাধ্য হয়ে রিয়াদ গাড়ি চালাতে শুরু করল। দীর্ঘ 4 ঘন্টা ড্রাইভিংয়ের পর সে একটা জায়গায় গাড়ি থামালো। পেছনে তাকিয়ে দেখে অভ্র ফারিহা গলায় মুখ গুজে ঘুমিয়ে আছে। ফারিহাও তার কাঁধে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মায়া জেগে আছে। তার চোখে ঘুম নেই, কিন্তু অস্বস্তি আছে ভীষণ। সে মাঝখানে বসে আছে, আর বারবার ফায়াজে সাথে গা ছুঁয়ে যাচ্ছে। বিষয়টা তার নিজেরই ভালো লাগছে না। এমনিতেই ফায়াজ কে দেখলেই তার বুক ধকধক করে, আর এখন এত কাছে। ফায়াজ ঘুমিয়েছিল। রিয়াদ গিয়ে তার মুখে হালকা পানি ছিটাতেই সে চমকে উঠে বসল। রিয়াদ কর্কশ কণ্ঠে বলল, ভাই, এবার একটু তুই ড্রাইভ কর। আমার ভীষণ ঘুম পাচ্ছে। ফায়াজ আধো ঘুমে বলে উঠল, পারবো না, তুই চালা। রিয়াদ বিরক্ত হয়ে উঠে, চালালে চালা, না হলে আমিও এখানেই ঘুমিয়ে পড়লাম। এদের শখ কত, নিজের বউ নিয়ে রংঢং করবে, আর আমাকে ড্রাইভার বানাবে হু। ফায়াজ চোখ মেলে তাকালো। বিরক্ত হলেও কিছু বলল না। হাতমুখ ধুয়ে এসে ড্রাইভিং সিটে বসল। রিয়াদ পাশের সিটে বসতে গেলেই সে দাঁত চেপে আওড়ায়, তুই যদি এখানে বসিস, তাহলে আমি গাড়ি 1 ইঞ্চিও চালাবো না। রিয়াদ থমকে গেল। তোকে বসবে? ফায়াজ সোজা সামনে তাকালো, তোর ভাবিকে পাঠা। রিয়াদ মুখ বাঁকিয়ে পেছনে তাকালো। তারপর সেখানে গিয়ে মায়াকে উদ্দেশ্য করে বলল, ভাবি ও সরি আপু, তুমি সামনে গিয়ে বসো। মায়া চোখ বড় বড় হয়ে এলো। আমি? হ্যাঁ, তাড়াতাড়ি বসো। আমার ঘুম পাচ্ছে। ওইটুকু জায়গায় হবে না। মায়া শুকনো ঢোক গিলে ফায়াজে দিকে তাকালো। না গেলে হয় না? তাড়াতাড়ি করো আপু। আমার ঘুম পেলে দাঁড়িয়ে থাকতে পারি না। অতঃপর অনিচ্ছা সত্ত্বেও মায়া গিয়ে ফায়াজে পাশে বসল। যদিও ভীষণ অস্বস্তি লাগছে, তবুও কর্নারে বসতে পেরে একটু স্বস্তি পেল। এদিকে রিয়াদ পেছনে এসে ফারিহা পাশে বসতে যাবে, ঠিক তখনই অভ্র তড়িঘড়ি করে উঠে ফারিহা কে জানালার পাশে বসিয়ে নিজে মাঝখানে গিয়ে বসল। রিয়াদ কপাল কুঁচকে তাকালো। শালা, তুই নাকি ঘুমিয়েছিলি? আমি ফারিহার পাশে বসতে যাব, অমনি ঘুম ভেঙে গেল। ভণ্ডমি মারাস আমার সাথে? চুপ কর বাল। এমনিতেই ফড়িং সেদিন তোর গালে চুমু দিয়েছিল, সেটা নিয়ে কিছু বলিনি কিন্তু। রিয়াদ সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলল। আমি কিছু বলিনি ভাই, আমি ঘুমাই, আমি নাই। আল্লাহু আকবার। মায়া খিলখিল করে হেসে উঠল।
ফায়াজ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়া হাসিমাখা মুখটার দিকে। চোখ সরাতে পারছে না যেন। তা দেখে অভ্র চোখ বন্ধ অবস্থাতেই বলে উঠল, ওই শাওয়ার নাতি, সামনে তাকিয়ে গাড়ি চালা। তোর জন্য কি বা হওয়ার আগেই পটল তুলব নাকি? ফায়াজ পেছনে তাকালো। তারপর দাঁতে দাঁত পিষে কটমট করে বলল, চুপ কর বাল, নয়তো আমার বোনকে তোর কাছে বিয়ে দেব না। অভ্র হেসে উঠল, তোকে বিয়ে দিতে হবে না, আমি নিজেই বিয়ে করে নেব। হু। রিয়াদ হো হো করে হেসে উঠল। আর ফারিহা ঘুমের মাঝেও অভ্র কাঁধে মাথা গুজে আরো জড়িয়ে ধরল। অভ্র মুখ বাঁকিয়ে আবারও চোখ বন্ধ করল। ভোর 4টার দিকে ফায়াজ নিজেদের বাসার সামনে এসে পৌঁছালো। রাস্তাঘাট তখন প্রায় ফাঁকা। চারপাশে ভোরের নরম নিস্তব্ধতা। গাড়ি থামতেই অভ্র আর রিয়াদ আধঘুম চোখে নামল। জনে মিলে লাগেজ নামাতে লাগল। রিয়াদ তাড়াহুড়ো করে ভেতরে ঢুকে গেল। অভ্র গাড়ির দরজা খুলে দেখল ফারিহা এখনো গভীর ঘুমে। সে ঝুঁকে খুব আস্তে ফারিহা ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর তাকে পাজাকোলা করে কোলে তুলে নিল। ঘুমন্ত ফারিহা অচেতন ভাবেই তার গলায় হাত জড়িয়ে ধরল। অভ্র ঠোঁটে হাসি ফুটে উঠল। সে সদর দরজা দিয়ে বাসার ভেতর ঢুকে গেল। এদিকে মায়া পুরোটা সময় ফায়াজে বুকে হেলান দিয়ে ঘুমিয়েছিল। ফায়াজ একবার তার দিকে তাকালো, তারপর গাড়ি ঘুরিয়ে দিল। মিনিট 10-এর মধ্যেই মায়া দের বাড়ির সামনে পৌঁছে গেল। সামনের সরু গলিতে গাড়ি ঢুকবে না, তাই সে নেমে পড়ল। কিছুক্ষণ চুপচাপ মায়া দিকে তাকিয়ে রইল। তারপর আপনা আপনি ঝুঁকে মায়া কপালে একটা চুমু খেল। সরি বনুর জানু, তুমি এত মিষ্টি যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। তুমি তো আমারই বউ হবে, বলো? 2-4টা চুমু দিলে বেশি কিছু হবে না। তারপর মায়াকে সাবধানে কোলে তুলে বাড়ির দরজার সামনে এল। ফায়াজ আগেই ফোন করেছিল বলে ওদের পরিবার দরজা খুলে অপেক্ষা করছিল। নিজের মেয়েকে ফায়াজে কোলে দেখে মায়া মা কপাল কুঁচকে তাকালেন। মুখে কিছু বললেন না, কিন্তু চোখে মুখে বিরক্তি স্পষ্ট। ফায়াজ নির্বিকার। সে সোজা ভেতরে গিয়ে মায়াকে তার বিছানায় শুইয়ে দিল। গায়ে কমফোর্টার জড়িয়ে দিল যত্ন করে। তারপর বাসা থেকে বের হওয়ার আগে মায়া মায়ের কাছে গিয়ে ফিসফিস করে বলল, ডিয়ার শাশুড়ি আম্মা, মুখটা এমন না করলেও পারতেন। 10টা না, 5টা না, একটা মাত্র মেয়ের জামাই আমি। কোথায় মিষ্টি এনে খাওয়াবেন, তা না করে রাগী ফেস করে তাকিয়ে আছেন। ওহু, আপনি মোটেও ভালো না। তবে আমার শ্বশুর আব্বা অনেক ভালো। আর শোনেন, আমার বনুর জানুকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চিন্তা বাদ দিন। বনুর জানু আমার বউ হবে। সাবধান। মায়ার মা এবার রেগে উঠলেন। তোমার মতো রাক্ষসের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না, বুঝেছ? যাহ বাবা, বউ আর শাশুড়ির মুখে একই কথা। আচ্ছা বলেন তো, আমাকে কোন এঙ্গেল দিয়ে রাক্ষস লাগে? আপনার মেয়ে তো আমাকে দেখলেই 10 হাত দূরে থাকে। কোথায় বলবে হ্যান্ডসাম বর পেয়েছি। কিছুক্ষণ জনের তর্ক চলল। অবশেষে মায়ার বাবা মেয়ের লাগেজ এনে জনকে থামালেন। ফায়াজ হেসে বিদায় নিয়ে চলে গেল। মায়া মা এখনো রাগী মুখ করে দাঁড়িয়ে আছেন। মায়া বাবা ধীরে ধীরে বললেন, এই তুমি এত রাগ করো কেন বলো তো? ছেলেটা তো খারাপ না। আমাদের মেয়ের সঙ্গে বিয়ে হলে মন্দ হবে না। আমরা যা সুখ দিতে পারিনি, ওখানে গিয়ে সেই সুখ তো পাবে। মায়ার মা দীর্ঘশ্বাস ফেললেন। দরকার নেই এত সুখের। বড়লোক হলেই মন বড় হয় না। তোমার মনে নেই, আমার বোনও এমন বড়লোক বাড়িতে বিয়ে করেছিল। শেষে নিজের জীবনটাই দিতে হলো। আমি আমার একমাত্র মেয়েকে হারাতে চাই না। তুমি কালই ওই পাত্রকে আসতে বলো। আমি বেশি রিস্ক নিতে চাই না। মায়া বাবা আর কিছু বললেন না। চুপচাপ মাথা নিচু করে ঘরের ভেতর চলে গেল। মা তো তাই ভয়টাও বেশি পান। চলবে।